ক্ষমতায় যারাই আসুন না কেন খুনি হাসিনার পতনের কারণ মনে রাখবেন, বললেন মাসুদ সাইদি। চাল সিন্ডিকেটের মূল হোতা রশিদ গ্রেপ্তার। প্রধান উপদেষ্টা তহবিল ঋণ দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার 4। বিমানবন্দর থেকে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো কেমন গেল ইউনূস সরকারের 100 দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতায় যারাই আসুন না কেন খুনি হাসিনার পতনের কারণ মনে রাখবেন, বললেন মাসুদ সাইদি। পিরোজপুর 1 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাইদি বলেছেন, ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয়, এটি আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম সার্বজনীন ধর্ম। স্বৈরাচার হাসিনার জুলুমের বর্ণনা দিয়ে মাসুদ সাইদি বলেন, জালিমদেরকে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার নির্যাতন আল্লাহ তাআলা সহ্য করেন নাই। আল্লাহ দেওয়ার সুযোগকে হাসিনা কাজে লাগাতে পারে নাই। অবশেষে সর্বশক্তিমান আল্লাহ হাসিনাকে পাকড়াও করেছেন, আর আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। আল্লাহ যেদিন হাসিনাকে ধরেছেন সেদিন হাসিনা তার বাড়া ভাতটুকুও খেতে পারেনি। শেখ হাসিনা দুঃশাসন 72 থেকে 75 সালে দুঃশাসনকেও ছাড়িয়ে গিয়েছিল। হাসিনা সরকারের পতনের মূল কারণ দুঃশাসন ও নির্যাতন। 2009 থেকে 2024 ইউপি থেকে শুরু করে সংসদ নির্বাচন কোনো মানুষ ভোট দিতে পারেনি। তারা 17টি বছর খুন, গুম, রাহাজানি সহ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে। দেশের লাখ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা। আজ তাদের পতন হয়েছে, তাদের এই পতনের মধ্যে রয়েছে জালিমদের জন্য শিক্ষা। আমরা আশা করি ভবিষ্যতে যে বা যারাই ক্ষমতায় আসবেন তারা খুনি হাসিনার পতনের কারণ ও তার করুণ পরিণতি তাদের স্মরণে রাখবেন। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে হবে। আগামীতে দুঃশাসনের রাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি রাজনীতি, হত্যার রাজনীতি এদেশের জনগণ আর কাউকে করতে দেবে না। চাল সিন্ডিকেটের মূল হোতা রশিদ গ্রেপ্তার। দেশের বৃহত্তম চালের মুকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ এগ্রো ফুড প্রোডাক্ট লিমিটেডের মালিক আব্দুর রশিদ ওরফে চাল রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুর রশিদ ওরফে চাল রশিদ দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি। তিনি দেশের চাল সিন্ডিকেটের মূল হোতা। তার ইশারায় দেশের চালের দাম ওঠানামা করত। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। আব্দুর রশিদের বিরুদ্ধে আদালতে 1,33,64,867 টাকা আত্মসাতের মামলা করেন রাজশাহীর আতিকুর। মামলায় আতিকুর রহমান উল্লেখ করেন, আব্দুর রশিদ তার ব্যাংক হিসাবে আমার কাছ থেকে 1,73,64,867 টাকা অগ্রিম নিয়ে মৎস্য খাদ্যের কাঁচামাল কিংবা টাকা কোনোটাই দিচ্ছে না। গত 17 সেপ্টেম্বর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। প্রধান উপদেষ্টা তহবিল ঋণ দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার 4। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের উদ্যোগে লুণ্ঠিত উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নিব স্লোগান প্রচার করে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শরীফপুর আশরাফ মার্কেট এলাকা থেকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে গাছা থানা পুলিশ। জানা গেছে, ঋণ নিতে আগ্রহীদের প্রতারকরা 25 নভেম্বর ঢাকা শাহবাগে সম্মেলন উপস্থিত হতে উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা নিয়েছে 300 থেকে 400 টাকা। ঋণ প্রত্যাশী সম্মেলন উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে দেওয়া হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে 3 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। বিমানবন্দর থেকে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেপ্তার। বৈষম্য বিরোধী আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি বলেন, শনিবার রাতে বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেপ্তার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এডকোর সাধারণ সম্পাদক। কেমন গেল ইউনূস সরকারের 100 দিন।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ডক্টর ইউনূসের এই সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র মেরামতের দায়িত্ব পাওয়া এই সরকার বেশ কয়েকটি ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত সহ কিছু ক্ষেত্রে সরকারের পদক্ষেপ জনগণের প্রশংসা কুড়িয়েছে। বিপরীতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ সহ কয়েকটি ক্ষেত্রে জনগণের মাঝে সমালোচনা আছে। সরকারকে বিগত 100 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মব সহিংসতা, গার্মেন্টস শ্রমিক সহ দাবি আদায়ে বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর আন্দোলন মোকাবেলায় বেগ পেতে হয়েছে। অবশ্য সরকার তার 3 মাসের কার্যক্রম তুলে ধরে এ সময় সরকার যথেষ্ট অর্জন করেছে বলে দাবি করেছে। মোটা দাগে এ সময় 5টি বড় কাজ করতে পেরেছে বলে সরকারের তরফ থেকে বলা হয়েছে। এগুলো হচ্ছে স্মুথ ট্রানজিশন, ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতি উদ্ধার, ব্যাপক বৈশ্বিক সহায়তা প্রাপ্তি, সংস্কারের পথরেখা দেওয়া এবং সমস্যা থেকে দেশকে উত্তরণের দিকে নেওয়া। ক্ষমতা গ্রহণের পর 2 দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দফায় দায়িত্ব নেওয়া 2 সপ্তাহের মাথায় 25শে আগস্ট তিনি ভাষণ দেন। ওই ভাষণে তিনি কোন প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছেন সেটা তুলে ধরেন। এতে বিগত সরকার প্রতিটি ক্ষেত্রে পর্বতসম চ্যালেঞ্জ রেখে গেছে উল্লেখ করে সরকার ওই চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত বলে উল্লেখ করেন। এক্ষেত্রে তিনি জনগণের সহযোগিতার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান করেন। সরকারের 1 মাসের মাথায় 11ই সেপ্টেম্বর দেওয়া ভাষণে কয়েকটি বিষয়ে সংস্কার উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি কয়েকটি সংস্কার কমিশনের প্রধানের নাম ঘোষণা করেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন 8ই আগস্ট প্রধান উপদেষ্টা ও 16 জন উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত হলেও প্রথম দিন ঢাকায় না থাকা 3 জন শপথ নেননি। পরে 2 দফায় তারা শপথ নেন। প্রথম দফায় উপদেষ্টার সঙ্গে 16 জন এবং দ্বিতীয় দফায় আরো 4 জন উপদেষ্টা সরকারে যুক্ত হন। সর্বশেষ 10ই নভেম্বর আরো 3 জন উপদেষ্টা শপথ নেন। সব মিলিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে। 3 দফায় শপথের পাশাপাশি একাধিকবার উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। ছাত্র জনতার দাবির মুখে কোন উপদেষ্টার দপ্তর পরিবর্তন করা হয়েছে। এদিকে কোন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ছাত্র জনতা ও রাজনৈতিক দলের বিরোধিতাও দেখা গেছে। বিশেষ করে সর্বশেষ নিয়োগ দেওয়া 3 উপদেষ্টার মধ্যে 2 জনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন প্রকাশ্যে বিরোধিতা করেছেন। তাদেরকে বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে দাবি করা হয়েছে। প্রথম 100 দিনে অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে বেশি চাপে পড়তে হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। গত 5ই আগস্ট পরবর্তী সময়ে পুলিশের অনুপস্থিতি এবং পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। ছিনতাই, ডাকাতি, হত্যাকাণ্ড জনমনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর ও উত্তরায় প্রথম দিকে ঘন ঘন ডাকাতির খবর পাওয়া যায়। পরে পরিবর্তিত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় হলে সাম্প্রতিক সময়ে এসব ডাকাতি, ছিনতাই অনেকাংশ কমে এসেছে। 2008 সাল থেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সঙ্গে ছিল জাতীয় পার্টি। দলটি 2008 সালে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেয়। দলটি সরকারেরও অংশীদার হয়। পরে 2014, 18 ও 2024 সালে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করে জাতীয় পার্টি। তবে দলটি জুলাই আগস্ট আন্দোলনের একটি পর্যায়ে এসে ছাত্রদের পক্ষে অবস্থান নেয়। ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও শুরুতে বহাল তবিয়াতে ছিল দলটির নেতারা। জাপার প্রতিনিধিরা প্রথম দফায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সংলাপ করে সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে। পরে বিগত সরকারের সুবিধাভোগী উল্লেখ করে দলটির বিষয়ে ছাত্ররা আপত্তি জানালে পরের সংলাপে তাদের ডাকা হয়নি। এমনকি জাতীয় পার্টি রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা প্রতিহত করে। দলটির কার্যালয় পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সম্প্রতি দলটির কয়েকজন সাবেক সংসদ সদস্য গ্রেপ্তারও হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিচার বিভাগের বড় ধরনের পরিবর্তন ঘটতে দেখা গেছে। গত 10 আগস্ট পদত্যাগে বাধ্য হন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের জন্য 5 বিচারপতিও তার সঙ্গে পদত্যাগ করেন। এই ঘটনার পর নতুন বিচারপতি নিযুক্ত হন আপিল বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদ। একই সময় আপিল বিভাগের নতুন আরও 4 বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়। ছাত্রদের বিক্ষোভের মুখে 12 বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। অপরদিকে সরকার নতুন করে হাইকোর্ট বিভাগের 23 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন। সরকার পতনের সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থার পরিবর্তন এসেছে। সেই সঙ্গে পাল্টে যাচ্ছে অনেক মামলার রায়। আওয়ামী লীগ শাসনামলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় দেওয়া 6 মাসের দণ্ড ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগের দিন বাতিল করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে শেখ হাসিনার আমলে দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কিন্তু সরকার পতনের একদিন পরেই রাষ্ট্রপতির সাজা মওকুফ করায় তাকে মুক্তি দেওয়া হয়।
মামলাগুলো মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল বলে অভিযোগ করে আসছিল বিএনপি। এর বাইরে মুক্তি দেওয়া হয়েছে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেপ্তার শিক্ষার্থীদের। কারাগার থেকে ছাড়া পেয়েছেন গত ১.৫ দশকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও কারাবন্দী বিএনপি, জামায়াত ও তাদের সমমনা দলগুলোর শীর্ষ নেতা সহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী, যাদের মধ্যে ২০০৭ সালে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া গিয়াসউদ্দিন আল মামুনও রয়েছেন। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান সহ বিএনপির বেশ কয়েকজন নেতার সাজা ইতোমধ্যে মওকুফ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারকে নিত্যপণ্যের দাম সংক্রান্ত চাপ সামলাতে হচ্ছে। চাল, তেল, ডিম, পেঁয়াজ সহ প্রায় প্রতিটি নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যায়। মুরগি এবং সবজির দামও বেড়ে যায় অস্বাভাবিক হারে। এ অবস্থায় আমদানি পণ্যের ক্ষেত্রে শুল্ক কমানো হলেও তাতে বাজারে খুব একটা প্রভাব পড়েনি। এ সময় সরকার অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সালেউদ্দিন আহমেদকে কিছুটা ভারমুক্ত করে নতুন বাণিজ্য উপদেষ্টাও নিয়োগ দিয়েছে। অবশ্য প্রত্যাশিত হারে না হলেও গত ২-১ দিন হলো সবজি সহ কিছু পণ্যের মূল্য কমেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।